আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম ৯। আপনার সময় ২৫ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন তাদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বাজেট বক্তৃতা আমাকে দিতে হচ্ছে, ভূমিধস হয়েছে দেশে, একই সাথে বাজেট ধস হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই বাজেটে 2017-18 সালের জন্য একটি মেগা বাজেট 4,266 কোটি টাকার মেগা বাজেট প্রকল্প বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। এর মধ্যে ঘাটতি হচ্ছে 1,12,265 কোটি টাকা। ওনার বাজেট বক্তৃতা শুরুতেই আছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, মানে ওই ইয়েতে আছে, এবং এত চমৎকার ভাষা উনি বর্ণনা করেছেন এবং সেই ভাষা দেখে মনে হচ্ছে আমার সেই কিডসের সেই কবিতা ওড টু নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল ছিলেন যে ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশনে, অর্থাৎ ইমাজিনারি ওয়ার্ল্ডে, নট ইন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ল্ড। নাইটিঙ্গেলের জগতে কোনো সমস্যা ছিল না, সব কিছু সুন্দর, সব কিছু সাবলীল, সব কিছু এত সুন্দর যে নাইটিঙ্গেল হাসি খুশিতে গান গাইতো, গাছে চড়ে বেড়াতো এবং মনে করতে এটাই বোধহয় পৃথিবী। কিন্তু নাইটিঙ্গেলের জগৎ হচ্ছে ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, এবং সে যখন ফিরে আসলো বাস্তব জগতে তখন সে দেখলো এটা অনেক কঠিন। যখন বাড়িতে পা দিল দেখলো না, এখানে এত কিছু পাওয়া যায় না, এত 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 সোজা নয়। তাই আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী, আপনি নাইটিঙ্গেল জগৎ থেকে ফিরে আসুন। আপনি তো ওটা নাইটিঙ্গেল পড়েছেন, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি তার জগৎ থেকে ফিরে আসুন। ডোন্ট লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন, ডোন্ট লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, কাম ডাউন টু দ্য রিয়েলিটি, কাম ডাউন টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যাকচুয়ালিটি। এটাই আমি আশা করব। এবং মনে হচ্ছে ওনার বক্তব্য শুনে মনে হয়েছে বিধ্বস্ত মন্ত্রীর বন্যাঢ্য রূপকল্প। এই বাজেটটা হচ্ছে বিধ্বস্ত মন্ত্রীর বন্যাঢ্য রূপকল্প। আমি এখানে উনি ডেফিসিট বাজেটে 1,12,275 কোটি টাকা বলেছেন, এগুলো ডেফিসিট, এগুলো ঘাটতি আছে। এবং আমি ওনার বই থেকে পড়ছি যে ঘাটতিটা উনি কোর্ট থেকে মিটাবেন। ঘাটতি মিটাবেন কোন সোর্স থেকে? সেখানে উনি বলেছেন যে, আমি একটু পড়ে শোনাই, আগামী অর্থ বছরে বাজেটে ঘাটতি দাঁড়াবে 1,12,275 কোটি টাকা, যা উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তা খাতে এত। আচ্ছা, ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে আসবে 51,924 কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস হতে আসবে, মানে অর্থাৎ ট্যাক্স, জনগণের গাড়ির উপর ট্যাক্স বসিয়ে 60,352 কোটি টাকা। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক, অর্থাৎ ব্যাংকেগুলো দণ্ডদশা, সে ব্যাংক থেকে নেবেন 28,203 কোটি টাকা। এবং সঞ্চয়পত্র, গরিব মানুষের সঞ্চয়পত্র, পেনশনারদের সঞ্চয়পত্র, সেখান থেকে অন্যান্য ব্যাংক বহির্ভূত উৎস হতে 32,149 কোটি টাকা দিয়ে উনি এই 1,12,000 কোটি টাকার ঘাটতি পূরণ করবেন। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? যেখানে ব্যাংকগুলো এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, ব্যাংকগুলোকে দেউলিয়া হয়ে গেছে, অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, এবং এগুলোকে এখন আইসিইউতে নেওয়া হচ্ছে ব্যাংকগুলোকে, এবং সেখানে উনি বলছেন এটা নাকি উনি করতে পারবেন। আর তাহলে বলি যে গত বাজেটে উনি কী বলেছিলেন? গত বাজেটে কিন্তু 97,000 কোটি টাকার ঘাটতি ছিল, এই বইতে লেখা আছে 97,000 ঘাটতি, সেই ঘাটতি গিয়ে পৌঁছেছে 98,000 কোটি টাকাতে। এবং সেখানে তিনি যেটা আশা করেছিলেন যে বৈদেশিক অর্থায়ন থেকে আসবে 36,305 কোটি টাকা, সংসদীয় বাজেটে উৎস হতে অর্থায়ন কিছুটা কমিয়ে 28,771 টাকা, অর্থাৎ তিনি সেটা 36,000 টাকা তিনি আশা করেছিলেন বৈদেশিক উৎস থেকে, কিন্তু পেয়েছেন মাত্র 28,000 কোটি টাকা। এবারে আমি হলফ করে বলতে পারি সংসদে উনি এই বৈদেশিক উৎস থেকে যেটা বলেছেন সেটা উনি আদায় করতে আসবে না, এবং অভ্যন্তরীণ সোর্স থেকে তিনি আনতে পারবেন না। এবং এই সমস্ত
আমাদেরকে কল্পনার ফানুস দেখিয়ে কি লাভ? এ তো কল্পনা বিলাস বাজেট নিয়ে আমরা কি করব? আমরা এখন আসতে পারি যে ঠিক আছে, আপনারা গত এই অর্থ বছরে জিআইডিপি সিওডিপি পর্যন্ত আপনারা সম্পন্ন করতে পারেননি, মাত্র 60 ভাগ কাজ হয়েছে, এখনও 40 ভাগ কাজ বাকি আছে। এবং এই আগামী 30শে জুনের মধ্যে আপনি পরিকল্পনা মন্ত্রী আছেন, অর্থমন্ত্রী তো নাই এখানে, এই অর্থ প্রতিমন্ত্রী আছেন মাননীয়, কিন্তু অর্থমন্ত্রী নাই। আমি ওনাকে বলতে চাচ্ছিলাম, কারণ উনি একবার বলেছেন যে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী কিন্তু অথরিটি না, আই এম দ্য অথরিটি। এটা কিন্তু উনি অফকোর্স পাবলিকলি বলেছেন, উই হ্যাভ সিন ইন দ্য পেপার, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটাও বলা উচিত হয়নি, এটা উনি বলতে পারেন না, উনি সেটা বলেছেন সেটা। তাই এখন অর্থমন্ত্রী উনি বলছেন আই এম দ্য অথরিটি। অর্থ প্রতিমন্ত্রী যখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কিছু কিছু জিনিস কমানো হবে, তখন সেটাও তিনি অপোজ করেছেন। এবং এই ধরনের যদি সরকারের মধ্যে কন্ট্রাডিকশন থাকে তাহলে তো কোনো কিছু বাস্তবায়ন হবে না। এবং সেখানে কোনো দিনেই 30শে জুন মাত্র কয়দিন বাকি, আজকে 20 তারিখ, 10 দিনের মধ্যে কি 40% কাজ করতে পারবেন, যেখানে 12 মাসে পারেননি। উনি জিডিপি গ্রোথ নিয়ে খুব কথা বলেন যে জিডিপি গ্রোথ 6% হয়েছে, 7.4% হয়েছে, হবে আগামী অর্থ বছরে, এবং এই বছরে 7.24 হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওনার সাথে বিতর্ক না গিয়ে আমি বলতে পারি জিডিপি গ্রোথ কি একমাত্র প্যারামিটার অফ ইকোনমি? এটা কি উন্নয়নের একমাত্র মাপকাঠি? অবশ্যই একমাত্র মাপকাঠি নয়। There are lot of parameters of development. This one of the parameters. But এটার উপর বেসিস করে আপনি গর্ব করতে পারেন না দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মহাসড়কে যাচ্ছে। যেমন মনে করেন আমাদের শরীরে 3টা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, পালস রেট, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন এবং ব্লাড প্রেশার। যখনই আপনি মনিটরের সাথে লাগাবেন, কানেক্ট করবেন আমাকে, এই 3টা ডাক্তার দেখবে যে পালস রেট ঠিক আছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা, এবং আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা। 3টা যদি মিলে যায় তাহলে বলবেন ইউ আর হেলদি, অর্থাৎ ইউ হেলথ ইজ হেলদি। এখন এখানে অনেকগুলো প্যারামিটার্স আছে, সেগুলো যদি একসাথে হয় এবং সেগুলো যদি সব একই সমান থাকে, তখনই বলতে পারবেন ইউ হ্যাভ এ হেলদি ইকোনমি। আর শুধুমাত্র গ্রোথ রেট দিয়ে আপনি হেলদি ইকোনমির যে আছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। এটা মিথ্যার বেসাদে দিয়ে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন। আপনাকে সত্যের কাছাকাছি হতে হবে এবং কঠিন সত্যকে আলিঙ্গন করার মতো সাহস থাকতে হবে। ডিবাঙ্কিং ট্রুথকে, শেকিং ট্রুথকে আলিঙ্গন করার মতো সাহস প্রতিটি রাজনীতিবিদের থাকা উচিত। কারণ সত্য নিয়ে আমরা কাজ করি, মানুষ নিয়ে কাজ করি, মানুষের কল্যাণেই আমরা কাজ করি। এবং তাহলে এই প্যারামিটারগুলো কি? হোয়াট আর দ্য আদার প্যারামিটার্স অফ এ হেলদি ইকোনমি? আমি একটা পড়ছি, সেটা হচ্ছে স্ট্রং মানি মার্কেট, ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, আমি এগুলো পরে আসছি, এগুলোতে কী অবস্থা, ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন, হাই জিডিপি গ্রোথ, এটা ঠিক আছে, ওনারটা মেনে নিলাম, এটা নিয়ে বিতর্ক যাচ্ছি না। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার আছে কি, গুড গভর্নেন্স, ল অ্যান্ড অর্ডার, কোয়ালিটি অফ এডুকেশন, দিজ আর দ্য আদার প্যারামিটার্স। এগুলো যদি ট্যালি করে তখনই আপনি বলতে পারবেন ইউ আর হ্যাভিং গুড ইকোনমি, ইউ আর গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড ইউ আর ইমপ্রুভিং দ্য লট অফ দ্য পিপল। কিন্তু তা না হলে কিন্তু আপনি বলতে পারেন না যেটা হচ্ছে। এখন তাহলে ব্যাংকিং সেক্টরের কথা বলতে আছি। হোয়াট অ্যাবাউট দ্য মানি মার্কেট? 1,16,000 কোটি টাকা আপনার খেলাপি ঋণ, 1,16,000 কোটি টাকা খেলাপি ঋণ ব্যাংকে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে। তার মধ্যে আপনারা 42,000 কোটি টাকা অবলম্বন করেছেন। কার টাকা অবলম্বন করেছেন? ব্যাংকে তো সরকার টাকা দেয় না, ব্যাংকে তো আমানতকারীদের টাকা, এটা তাদের গচ্ছিত টাকা। সেই টাকা লুটপাট হচ্ছে, সেই টাকা বিদেশে পাচার হচ্ছে। সেই ব্যাপারে 150 পৃষ্ঠার এই বাজেট বক্তৃতায় তিনি কোনো উল্লেখ করেননি। এবং সেটা কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে পাচারকৃত টাকা আনা যায়, কীভাবে 1,16,000 কোটি টাকা আপনার যেটা খেলাপি ঋণ উদ্ধার করা যায় এবং এটাকে রিকভার করা যায়, সেটা নিয়ে কোনো বক্তব্য এই বাজেট বক্তৃতায় নাই। আজকে যদি 1,12,000 কোটি টাকা এখানে ঘাটতি, যদি 1,16,000 কোটি টাকা আমরা উদ্ধার করতে পারতাম, তাহলে কোনো রকম ট্যাক্স দিতে হতো না, এই ভ্যাটের বোঝা মানুষকে বহন করতে হতো না, এই নতুন করে আবগারি শুল্ক দিতে হতো না। আজকে মানুষের জীবন, মানুষের মধ্যে একটা আতঙ্ক, প্যানিক, পিপল আর প্যানিকি হয়ে গেছে, দে গট প্যানিক, এবং এই প্যানিকি অবস্থা থাকতো না, একটা শঙ্কার মধ্যে আছে। তাইলে এটা কেন আপনারা উদ্ধার করতে পারছেন না? কিসের আপনাদের সমস্যা? প্লান্ডারিং দ্য ব্যাঙ্কিং সেক্টর, এই যে ব্যাঙ্কিং সেক্টর যে লুটপাট হচ্ছে,
এবং সেই লুটপাট কারা করছে, এই লুটপাটের পিছনে কারা আছে, এরা কি আপনাদের থেকে শক্তিশালী, সরকার থেকে শক্তিশালী? তাদেরকে কেন আপনারা আইনের আওতায় আনছেন না? তাদেরকে কেন আপনারা বিচারের সম্মুখীন করছেন না? জনগণের টাকা লুটপাট করবে, ব্যাংকের টাকা লুটপাট করবে। বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান ছিল সে এখনও ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নাকি কিছুই পায়নি, কিন্তু সারা দেশের মানুষ জানে সে লুটপাট করেছে। আর সারা দেশের পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানুষ যে লুটপাট করেছে তাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু সরিয়ে দিলে তো হবে না, সে যে লুটপাট করে তার বিচার হতে হবে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সমস্ত ব্যাংকের এই অবস্থা এবং এই করুণ অবস্থা, দৈন্য দশা। আমরা চাই এই টাকা উদ্ধার করা হোক, এটা হলো জাতীয় পার্টির দাবি। উদ্ধার করে ভ্যাট প্রত্যাহার করা হোক সমস্ত। 1,12,000 কোটি টাকা, এর থেকে এখানে 1,16,000 কোটি টাকা আপনি পাবেন ঘাটতি। আপনি এই 2 লক্ষ, আপনার 4 লক্ষ কোটি টাকারই বাজেট আপনি বাস্তবায়ন করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের বক্তব্য। তারপর একদিকে ব্যাংকিং, ইট ইজ ব্লিডিং, ব্যাংকিং খাত ব্লিড করছে এবং সেখানে লুটপাট হচ্ছে। লুটের টাকাকে ভরণ পোষণ কীভাবে করবেন? আপনারা এই বাজেটে বলেছেন 2,000 কোটি টাকা আপনি ট্যাক্স পেয়ারের মানি দিবেন। মানুষের টাকা দিয়ে 2,000 কোটি টাকা ভয়ে ওই যে লুট করেছে লুটের টাকাকে আপনি পূরণ করবেন। এটাই কোনো নৈতিকতার মধ্যে পড়ে? এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে? ইট ইজ এন ইমোরাল অ্যাপ্রোচ। এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে এই ধরনের ইমোরাল অ্যাপ্রোচ এবং আপনাকে অবিলম্বে এই 2,000 কোটি টাকা দরকার শিক্ষা খাতে দেখ, স্বাস্থ্য খাতে দেখ, অন্য খাতে দেখ, কিন্তু লুটের টাকা পূরণ করার জন্য 2,000 কোটি টাকা কেন দিবেন? শুধু উনি এইবারে দেননি, উনি বলেন উনি অনেকগুলো বাজেট দিয়েছেন। 2014 সালে, 2015 সালে, 2016 সাল, এই 3 বছরে, অর্থাৎ এই বছর সহ 5,000 কোটি টাকা উনি আপনাদের রিক্যাপিটালাইজেশনের জন্য দিয়েছেন, রিফাইন্যান্সিং করেছেন ব্যাঙ্কগুলোকে, অর্থাৎ মূলধন দিয়েছেন ব্যাঙ্কগুলোকে। এটা তার দেওয়ার কথা না, সরকারের দেওয়ার কথা না, এটা ট্যাক্স পেয়ারের মানি দেওয়ার কথা না। ওনার কোনো অধিকার নাই যে ডিপোজিটার্স মানি থেকে, ট্যাক্স পেয়ারের মানি থেকে আপনি এই যে লুটের টাকার আর যে ঘাটতি হয়েছে লুট করার কারণে সেটা পূরণ করবেন। কোন অধিকার আছে? ওনাকে তো আইনের আওতায় আনতে হবে, তাইলে ওনাকে তো আইনের কাঠ করে দাঁড়াতে হবে অর্থমন্ত্রীকে। ওনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত হয়। সেই জন্য এই কারণেই আমি মনে করি ক্রিমিনাল চার্জ আনা উচিত। উনি এটা কীভাবে প্রস্তাব করেন যে নৈতিকতা বিরোধী, এটা সমস্ত আইন বিরোধী, এটা কোনোভাবে উনি করতে পারেন না। উনি আবার এই পর্যন্ত 5,000 দিয়েছেন, আরও 2,000 কোটি টাকা দিচ্ছেন। Why plundered money will be refinanced from taxpayers' money? এটা আমার কথা। আর মানি লন্ডারিং হচ্ছে এলসির মাধ্যমে বিভিন্ন টাকা বাইরে যাচ্ছে, এই মানি লন্ডারিং আমরা বন্ধ করতে পারছি না। এবার আসছি ব্যাংকিং সেক্টর। আপনি জানেন ইজ দ্য ইম্পর্টেন্ট প্যারামিটার অফ দ্য ইকোনমি। আমি আগেই বলেছি এই যে গ্রোয়িং ম্যালিগন্যান্সি ইন ইকোনমি, এই গ্রোয়িং ম্যালিগন্যান্সি ইন ইকোনমি, এটা যদি আপনি স্টপ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে মধ্যয়ের দেশে যেতে পারবেন না। আপনি ওই গ্রোথ রেট নিয়ে আত্মতুষ্টি লাভ করতে পারেন, আপনি গ্রোথ রেট নিয়ে আপনি একটা সেলফ কমপ্লেসেন্সির মধ্যে আসতে পারেন, কিন্তু এটা একটা আত্মপ্রতারণার সামিল। এবং একটি প্রকৃতপক্ষে মাননীয় অর্থমন্ত্রী নিজেকে আত্মপ্রতারিত করছে, একই সাথে আমাদেরকেও প্রতারিত করছে, দেশবাসীকেও প্রতারিত করছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে কথাগুলো বলতে চাই। আর আমাদেরকে ডিফল্ট কালচার হয়েছে, যে ডিফল্ট করলে কী হয়, রিশিডিউলিং করা হয়। আবার রিশিডিউলিং করে ওই আমারও তো 1,000 কোটি ডিফল্ট, রিশিডিউলিং করে আমাকে সামান্য টাকা দিয়ে আমি রেগুলারাইজ হয়ে গেলাম। দিস ইজ অ্যানাদার লুটপাট অফ দ্য ব্যাংক। আমি এটা ব্যাংকের লুটপাট করা হচ্ছে, এটা ক্রাইম, এটা ক্রিমিনাল অফেন্স, আমি এটা বন্ধ করতে হবে। আমি চাই এটা হচ্ছে দিস দ্য কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ যারা লুট করে, যারা টাকা পাচার করে, যারা ব্যাংকিং খাতকে আজকে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে এসছে, তাদের কোনো বিচার হচ্ছে না, সেই জন্য এটা করেই যাচ্ছে। মনে করছে এটাই বুঝি আইন, মনে করছে এটা তো কোনো বাধা নাই। তারা কিভাবে করে, তারা কেন বন্ধ করতে পারছেন না? আমি অবিলম্বে তাদের শাস্তি দাবি করছি এবং লুটপাট আগামী বাজেটে লুটপাটের কথা না শুনে সেটা দেখতে চাচ্ছি। আমি নয়, আমার জনগণ দেখতে চাচ্ছে। আমরা জনগণের পক্ষে কথা বলছি। এবার আসতে আমি আরেকটি ব্যারোমিটার অফ দ্য ইকোনমি, মোস্ট ইম্পর্টেন্ট ব্যারোমিটার, ক্যাপিটাল মার্কেট। আপনি জানেন, আমাদের সমস্ত সম্মানিত সদস্যরা জানে যে পৃথিবীতে যে ক্যাপিটাল মার্কেট, যেটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট যখন খোলে সকালবেলা আমরা দেখতে পাই সেটা সিএনএনে তার কী অবস্থা, বেচা কিনা কী অবস্থা, ওয়াল স্ট্রিটের ইন্ডেক্সটা কী, এটা দিয়েই আমেরিকার ইকোনমিকে জাজ করা হয়।
নাসডাক এবং ডাউ জোন্স ব্যারোমিটার অফ দ্য ইকোনমি 2010 সালে এটাকে ধ্বংস করা হয়েছে, ক্রাশ হয়েছে বাংলাদেশের স্টক মার্কেট। উনি ডিমিউচুয়ালাইজেশন করেছেন, উনি আবার কি বলে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে উনি স্ট্রেংথেন করেছেন। এই দুইটা কথা এখানে লিখেছেন, তা মাত্র 3-4 লাইন লিখেছেন। কিন্তু কারা এটা করেছে এবং কারা হাজার হাজার লোককে রাস্তায় বসিয়ে দিয়েছে এবং কারা এই যে স্টক মার্কেটটাকে ধ্বংস করেছে, তার জন্য একটা সরকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি কমিটি করেছিল। সেই কমিটিতে রিপোর্ট দিয়েছে। আমাদের কি সংসদ সদস্য হিসেবে, পার্লামেন্টের মেম্বার হিসেবে কারা দায়ী এটা জানার অধিকার নাই? অবশ্যই আমাদের অধিকার আছে, সেটা প্রকাশ করুন অবিলম্বে। প্রকাশ করে আমাদের জানান দেশবাসীকে যে কারা লুটপাট করেছে, কারা শেয়ার মার্কেট ধ্বংস করেছে, কারা ইকোনমির এই যে একটা প্যারামিটার, এই যে একটা ব্যারোমিটার, ইকোনমির যে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটাকে যে একদম অ্যাবলিশ করে দিয়েছে। অলমোস্ট ডেড, এটা অলমোস্ট ডেড এই শেয়ার মার্কেট। কারণ তখন ক্র্যাশ করার আগে লেনদেন হতো 2000 কোটি টাকা ডেলি, 2500 কোটি টাকা। আর এখন হয়, এখন 2016 সালে হয়েছে 6 থেকে 700 কোটি টাকা। আর ওনার সেই মেগা বাজেট, চমৎকার বাজেট, উন্নয়নের মহাসড়কের বাজেট দেওয়ার পরে হচ্ছে 300 কোটি টাকা। অর্থাৎ শেয়ার মার্কেট আরও ডাউন হয়ে গেছে। এবং দিস ইজ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দিস ইজ হচ্ছে উন্নয়নের মহাসড়কের বাজেট মাননীয় অর্থমন্ত্রী। আমরা কি বলবো, কি বলে সেলুকাস, ওই আলেকজান্ডার বলেছিলেন সেলুকাস বিচিত্র দেশ, বিচিত্র মন্ত্রী এবং তার বিচিত্র বাজেট। এরপরে আমি মনে করি যে যারা দায়ী এদেরকে নাম প্রকাশ করা হোক। ইব্রাহিম খালেদ কমিটির যে রিপোর্ট সেটা প্রকাশ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো বলার পরে মাননীয় সরকারি দলের সদস্যকে প্রশ্ন করব এবং একই সাথে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবো, আমরা কি উন্নয়নের মহাসড়কে আছি নাকি লুটপাটের মহাসড়কে আছি? আমরা কি উন্নয়নের মহাসড়কে আছি না লুটপাটের মহাসড়কে আছি? বলেন, বিবেকের কাছে জিজ্ঞেস করেন। প্রতিদিন পত্রিকার পাতা খোলেন না। এবং এটা তো আপনাদেরই ডকুমেন্ট। এই ব্যাংকগুলোর রিপোর্টগুলো অডিটেড রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের, এবং শেয়ার মার্কেটের ঘটনাটা বাংলাদেশ একেবারে সবাই জানে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কমিটি পর্যন্ত করেছেন। তাহলে আমরা কোথায় আছি? মানুষকে কেন বিভ্রান্ত করছেন? উই ক্যানট চিট দ্য পিপল। আমরা জনগণের প্রতারিত করতে এখানে আসিনি, জনগণের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা এখানে আসছি। তারপর ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন। তারপর একটা আছে যে যদি আপনার ইনভেস্টমেন্ট না হয় তাহলে আপনার কোনোদিন এখানে হবে না, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। এখন আপনাদের রিপোর্ট ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এখন কমার্শিয়াল ব্যাংকগুলোতে 1,36,100 কোটি টাকা আইডেল মানি আছে, অর্থাৎ কেউ নিচ্ছে না, ইনভেস্টমেন্ট কেউ টাকা নিচ্ছে না। 1,36,100 কোটি টাকা, এবং তার মানে কোনো ইনভেস্টমেন্ট নাই, দেশীয় ইনভেস্টমেন্ট নাই। ফরগেট অ্যাবাউট এফডিআই, অত্যন্ত সামান্য। ওটা নিয়ে আমাদের কি করার আছে? তাহলে কাজ দিন কোত্থেকে? আপনার আনএমপ্লয়মেন্ট, আপনাদের বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে বিবিএস, তার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এডুকেটেড আনএমপ্লয়েডরা 3 times higher than the normal unemployed people, 3 গুণ বেশি তারা। এবং এদের সংখ্যা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা 10.1% বেকার ইউনিভার্সিটি পাস করে। টোটাল তাদের এই গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী 3,15,000 গ্র্যাজুয়েট বেকার আছে। উই আর সিটিং অন এ টাইম বোম। এই বেকারদের কীভাবে কর্মসংস্থান দিবেন? এবং আপনি যদি দেখেন যে ইউএস ইকোনমিতে তাদের লেবার ডিপার্টমেন্ট প্রতি মাসে একটা স্ট্যাটিস্টিক দেয় যে 2,07,000 লোকের চাকরি হয়েছে, 3 লক্ষ লোকের চাকরি হয়েছে। এবং প্রত্যেকটা ইউএস প্রেসিডেন্ট তার ইলেকশনে বলে, আই উইল সলভ দ্য এমপ্লয়মেন্ট প্রবলেম, আই উইল ক্রিয়েট এমপ্লয়মেন্ট, আই উইল জেনারেট এমপ্লয়মেন্ট। কিন্তু এখানে 3,15,000 আপনাদের হিসাব মতো, বিবিএসের হিসাব মতো বেকার আছে, তাদের ব্যাপারে কোনো খবর নাই। এবং দেশে 137টা বিশ্ববিদ্যালয় আছে, এতে লক্ষ লক্ষ লোক প্রতিদিন গ্র্যাজুয়েট বেরোচ্ছে, এদেরকে আমরা চাকরি দিতে পারছি না। উই আর সিটিং অন এ টাইম বম। এরা ইয়াবার দিকে যাচ্ছে,
এরা মাদকাসক্ত হচ্ছে, এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছে। তো জঙ্গিবাদকে যদি কন্ট্রোল করতে হয়, এবং ইয়াবাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয়, এবং আপনি যদি কি বলে অন্যান্য মাদককে যদি আপনি কন্ট্রোল করতে হয়, বিপদগামী তরুণদেরকে যদি সঠিক পথে আনতে হয়, হতাশাতে তারা এগুলো করছে, তাহলে আপনাকে চাকরির সংস্থান করতে হবে। এবং এটা হচ্ছে একটা দেশের এবং সরকারের প্রধান কাজ, টু ক্রিয়েট জবস এবং জবস অ্যান্ড জবস। এক দশক আগে আপনাদের বিবিএস হিসাবে 1 দশক আগে বছরে 13 লাখ কর্মসংস্থান বাড়ত, কিন্তু এখন এই বিবিএস রিপোর্ট অনুযায়ী মাত্র 9 লাখ কর্মসংস্থান হয় বছরে। অর্থাৎ 1 দশকে 13 লাখ হতো, এখন 9 লাখ হয়। তার মানে আপনি উন্নয়নের মহাসড়কে আছেন। আপনি কি উন্নয়নের মহাসড়কে আছেন, নাকি দুর্গতির মহাসড়কে আছেন, নাকি দুর্যোগের মহাসড়কে আছেন, সেটা বিবেচনার বিষয়। মাননীয় স্পিকার, জিডিপি গ্রোথ যেটা আছে এটার সাথে কিন্তু কোরিলেশন আছে। আপনি বিজ্ঞ কি বলে স্পিকার, আপনি অনেক পড়াশোনা করেছেন, এখানে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন। আমরা কিন্তু কি অর্থনীতিবিদ নয়, কিন্তু উই ক্যান ফিল দ্য পালস অফ দ্য পিপল। গ্রোথ রেটের সাথে এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা সম্পর্ক আছে। সত্যি যদি গ্রোথ রেট এত হয়, তাহলে কেন এত এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, এটা আমার প্রশ্ন। এখানে আমরা বলছি 6.5% হচ্ছে, 7% হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা অন্যান্য গবেষণা সংস্থা দ্বিমত পোষণ করছে। স্ট্যাটিস্টিক্সগুলো সঠিক কিনা তাও আমরা কিছু জানি না। তাই কিন্তু বাস্তবে আমরা যখন দেখতে পাই খোলা চোখে, তখন দেখি যে গ্রোথ রেট বাড়ছে, কিন্তু মানুষের চাকরি হচ্ছে না। তাহলে আমরা কি বুঝবো? এই গ্রোথ রেটে তো পিপল আর নট গেটিং বেনিফিট আউট অফ দিস গ্রোথ রেট। অন দ্য কন্ট্রারি, আমরা দেখতেছি যে মিড লেভেলে ম্যানেজমেন্টে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে এখানে গার্মেন্টস সেক্টরে, বিভিন্ন সেক্টরে চাকরি দেওয়া হয়, অথচ আমাদের ছেলেরা চাকরি পায় না। এবং প্রতি বছর $3 থেকে $5 বিলিয়ন তাই সেই টাকাটা বাইরে চলে যায়। এটা নিয়ে অর্থমন্ত্রীর কোনো চিন্তা নাই। এটা এই $5 বিলিয়ন কীভাবে ঠেকাবেন, বিদেশিদের লোকদের কেন চাকরি দিব, আমাদের লোকদের তো আমরা ট্রেন আপ করে চাকরি দিতে পারি, তার কোনো পরিকল্পনা বা কর্মসূচি এই বাজেট বক্তৃতায় নাই। এটা হচ্ছে বাজেট অফ ক্যালামিটি, আমি বলবো, নট ন্যাচারাল ক্যালামিটি বাট ম্যানমেড ক্যালামিটি। মাননীয় অর্থমন্ত্রীর তৈরি একটি দুর্যোগ আক্রান্ত বাজেট, এটা দুর্যোগের বাজেট। রং মেসেজ যাচ্ছে পিপলের কাছে। কিভাবে যাচ্ছে? ক্ষুদ্র আমানতকারী, তার 1 লক্ষ টাকা আছে, সে 1 লক্ষ টাকার উপর আপনি আবগারি শুল্ক বসেছেন। আবগারি শুল্ক মানে হচ্ছে সিন ট্যাক্স, অর্থাৎ মদের উপর, মাদক দ্রব্যের উপর, আবার টোবাকের উপর, অর্থাৎ ধূমপান যারা করে সিগারেটের উপর এই আবগারি শুল্ক বসানো হয়। এটা সিন ট্যাক্স মানে কি ডিসকারেজ করার জন্য করা হয়। তাহলে আপনি যে এটা বসিয়েছেন, এটা কি মানুষকে সঞ্চয় যাতে না করে, ব্যাংকে যাতে টাকা না রাখে, তার জন্য কি আপনি এটাকে ডিসকারেজ করার জন্য বসিয়েছেন? তাই তো মনে হয় আপনার কথাবার্তা, আপনার এই প্রস্তাব অনুযায়ী। আমি এটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যে আপনি বলেছেন এটা কি সম্পদশালী, 1 লক্ষ টাকা যে আছে সে নাকি সম্পদশালী। এখন সে গতকাল এক বক্তৃতা এক জায়গায় বলেছেন, পত্রিকায় দেখেছি, আবগারি শুল্কের নাম পরিবর্তন করবেন। এটা যে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন লাগলে সে কানাই থেকে যাবে, সে পদ্মলোচন হবে না। এই হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীর আমাদের কাছে ধূম্রজাল সৃষ্টি করে লাভ কি? আমাদের কাছে এই ধরনের প্রতারণার বক্তব্য দিয়ে লাভ কি? আমাদের কাছে সত্যটা তুলে ধরতে হবে। এইবার আসি যে ভ্যাট সাপ্লিমেন্টারি ট্যাক্সের উপর। হাইয়েস্ট ইনকাম ফ্রম ভ্যাট 99,254 কোটি টাকা ধরা হয়েছে বাজেটে। তার ইম্প্যাক্ট কি? তার ইম্প্যাক্ট হচ্ছে জনগণের উপর। প্রতিটি মানুষকে এটা পে করতে হবে। ভ্যাট একটা ইনডাইরেক্ট ট্যাক্স, 16 কোটি মানুষকে ভ্যাট পে করতে হবে। আপনি জিনিসপত্র কিনতে যান, ভ্যাট দিতে হবে। আপনি বাজার করতে যান, ওই সুপার মার্কেটে ভ্যাট দিতে হবে। আপনি ঈদের জামা জুতা কিনতে যান, ভ্যাট দিতে হবে। এলপি গ্যাসের দাম বাড়বে। এলপি গ্যাসের সিলিন্ডার ছিল 54 টাকা, এটা হয়ে যাবে 300 টাকায়। আপনার কনস্ট্রাকশন মেটেরিয়ালের দাম বাড়বে, তার মানে ফ্ল্যাটের দাম বাড়বে এবং কস্ট অফ প্রোডাকশন সব কিছু বেড়ে যাবে। একই সাথে ইন্টারনেটের উপরে ভ্যাট বসিয়েছেন, সাপ্লিমেন্ট ট্যাক্স করেছেন। আপনি ডিজিটাল বাংলাদেশ করতে চান, আপনি ইন্টারনেটের উপর
আপনি কেন বসাবেন এটা? তার মানে ইন্টারনেটের কষ্ট আপনি বাড়াতে চান, সেটাও করবে। আজকে 3 মিনিট মাননীয় সদস্য। আমি কাইন্ডলি একটু সময় দিবেন, আমি আমি শেষ করে দিব এখন। বলুন। আমাদের যদি কাইন্ডলি দেন আমি একটু শেষ করি। এই যে বাজেট ঘোষণার পরেই আমাদের কি হয়েছে, আমাদের মোটা চালের দাম বেড়ে গেছে। এখন বাজারে মোটা চাল কারা খায়? আমি কিন্তু মোটা চাল খাই না, আপনারা খান কিনা আমি জানি না। আমি কিন্তু মোটা চাল আমি খাই না, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলে লাভ নাই। মোটা চাল গরিব মানুষ খায়, রিক্সাওয়ালা খায়, দিনমজুর খায়, খেত মজুর খায়, এরা মোটা চাল খায়। বাস্তব। এবং এটা গত বছর মোটা চালের দাম ছিল 28 টাকা থেকে 30 টাকা, এবং এক বছর এটা 47% রাইস করেছে। কোর্স রাইস 47%। মোটা চাল এখন 45 থেকে 50 টাকা, এবং মানুষের জীবন ওষ্ঠাগত। মানুষ এটাকে আর কিনতে পারে, এই যেটা কিনতে পারছে না। একই সাথে আপনার 16 কোটি লোকের মধ্যে 17 লাখ লোকের তিন নাম্বার আছে, তার মধ্যে মাত্র 12 লাখ লোক কর দেন। তাহলে এই 17 লাখকে কেন করে আনছেন না? সেটা তো আপনি বাড়লেও তো 17 লাখ তো আপনি আনতে পারেননি। সেই ফেলিউরটা তো তুলে ধরতে হবে আপনাকে। আমি একটু বলবো যে আমাদের সময়, আমাদের রাষ্ট্রপতি এরশাদ যখন ছিলেন, দেশে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ব্রিজ হয়েছে, এবং উনি 460টি উপজেলা করে ঘুমন্ত গ্রামকে জাগ্রত করেছিলেন। তারপরে উনি কে বলে 100টি জেলা করেছিলেন। এবং তা না শুধু, আজকে এলজিডি যে রাস্তা, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেমন উনি প্রতিষ্ঠা করেছিলেন, ড্রাগ পলিসি করেছিলেন, কত কাজ করলেন বলে শেষ করতে পারবো না। এবং সাথে সাথে তিনি জিনিসপত্রের দামও তিনি মানুষের ক্রয় সীমার মধ্যে রেখেছিলেন, এবং তাই এখন উনি জনপ্রিয়। উনি জীবনে কিন্তু নির্বাচনে কোনদিন হারেনি। উনি যতবার নির্বাচিত হয়েছেন, যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, ততবারই নির্বাচন হয়েছেন, জেলে বসে 5টি সিট পেয়েছেন, শত নির্যাতনের মুখও, শত প্রতিকূলতার মুখও। তার মানে কি আমাদের সময় সুশাসন ছিল, গণতন্ত্র ছিল, উন্নয়ন ছিল। উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র হাত ধরাধরি করে চলে। কিন্তু এখানে উন্নয়নের কথা বলা হচ্ছে, আমরা দেখতেছি ফ্লাইওভার, দেখতেছি পদ্মা ব্রিজ, আমরা অনেক কিছু দেখতেছি, আমরা কিন্তু সুশাসন দেশে নাই। এবং একই সাথে এগুলো সুশাসনের অংশ, যে কথাগুলো বললাম, লুটপাটগুলো হচ্ছে, এবং সুশাসন দেশে নাই। তা এবং সুশাসন না থাকলে উন্নয়নের সুফল মানুষ কোনোদিন ভোগ করতে পারবে না। এটা হচ্ছে দুর্গতির বাজেট, মানুষকে এর থেকে মুক্তি দেন। এই শেষে আমি একটি কথা বলবো, প্রখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনসে উনি বলেছেন, 2 মিনিট, একটা ইনভিজিবল হ্যান্ডের কথা বলেছেন। ইনভিজিবল হ্যান্ড হচ্ছে সরকার, এবং হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ইনভিজিবল হ্যান্ড? তার দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের তার জীবন ধারণ যাতে করতে পারে সুন্দরভাবে, তার ব্যবস্থা করা। কিন্তু আমাদের দেশে আজকে অ্যাডাম স্মিথ বেঁচে নাই। ওয়েলথ অফ নেশনের সেই ইনভিজিবল হ্যান্ড এখানে কি কাজ করছে? মানুষকে দুর্গতির দিকে ঠেলে দিচ্ছে, দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে, সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এই সংকট থেকে মুক্তি চাই। আমরা তাই মাননীয় অর্থমন্ত্রী, আমরা অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, অনেক হয়েছে, অনেক বছর তো বাজেট দিয়েছেন, আর কি দরকার? বিদায় নিন, আপনি মুক্তি দিন দেশের মানুষ, 16 কোটি মানুষকে। আপনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন, সসম্মানে পদত্যাগ করে চলে যান। আপনার আর কত হবে? অনেক বয়স হয়েছে, আপনি অশীতিবর মানুষ, আপনাকে শ্রদ্ধা করি। আপনি বিদায় নেন, বিদায় নিয়ে মানুষকে মুক্তি দেন, 16 কোটি মানুষকে মুক্তি দেন। আমি অর্থমন্ত্রীর বিদায় চাচ্ছি, আমি আকুল আবেদন জানাচ্ছি যে সম্মানের সাথে যেন উনি পদত্যাগ করে উনি চলে যায়। এটা তো উন্নয়নের মহাসড়কের বাজেট নয়, সীমাহীন করের মহাসড়কের বাজেট। এই সীমাহীন করের মহাসড়কের বাজেট থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।